শৈশবে গদাধর এই দুর্গা প্রতিমার স্ব ইচ্ছায় চক্ষু দান করেন। এই জায়গাতে সামনে কি আছে দেখে তারপর বিষ্ণু মন্দিরে যাব। ওখান থেকে না তো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে আছে গুড মর্নিং ফ্রম কামারপুকুর। আজকে আমরা কামারপুকুর জয়রামবাটির সাইট সিন করে বাড়ি ফিরে যাব। মঠে যাবার রাস্তা এই দিকে হচ্ছে পার্কিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। লাস্ট ব্লগে আমি আপনাদের জয়রামবাটি সম্পর্কে দেখিয়েছি। আজকের ব্লগে আমি আপনাদের কামারপুকুরের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মঠ সংলগ্ন অঞ্চলের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত বিভিন্ন জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাবো। মঠে যাওয়ার রাস্তা এটা হচ্ছে বাহির পথ। এখানে মন্দির দর্শনের সময় দেওয়া আছে। কামারপুকুরের এই মঠ দর্শনের সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে বেলা 11:30 এবং বিকেল 4টে থেকে রাত্রির 9টা, এবং অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে বেলা 11:30 এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 অবধি। আপনারা যদি রামকৃষ্ণ মঠে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনাকে সকাল 11টার মধ্যে কুপন কেটে নিতে হবে এবং 11:30 থেকে ভোগ দেওয়া শুরু হয়। মঠের গেটের একেবারে পাশেই সাইট ম্যাপ অফ ইম্পর্টেন্ট প্লেসেস অফ কামারপুকুর দেওয়া আছে এই অঞ্চলগুলো ঘুরে দেখার। এই হচ্ছে মঠে ঢোকার মূল দরজা। আমি এখন কামারপুকুরের রামকৃষ্ণ মঠের সামনে দাঁড়িয়ে আছি। এই মঠের ভিতরেই রয়েছে রামকৃষ্ণদেবের বাসঘর। একসময় দক্ষিণমুখী এই মাটির ঘরেই তিনি বাস করতেন। সেই পুরনো দিনের খড়ের চালার মাটির বাড়ি দুটি এখনো রয়েছে, যদিও সেগুলোকে কিছুটা সংস্কার করা হয়েছে। রামকৃষ্ণদেবের বাসঘরের বাম দিকে রয়েছে রঘুবীরের মন্দির। শ্রী রামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার কুলদেবতা রঘুবীরের মন্দির এখানে তৈরি করেছিলেন। বাসঘরের আর এক পাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণের মন্দির, যেখানে তিনি জন্মেছিলেন সেখানে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরে রয়েছে ঠাকুরের শ্বেতপাথরের মূর্তি। ঠাকুরের ঘরের দক্ষিণ দিকে রয়েছে নাট মন্দির, আর মঠের মূল গেটে রয়েছে যুগীদের শিব মন্দির। যেহেতু মঠের মধ্যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই দেখানোর চেষ্টা করলাম। মঠের উল্টো দিকে যে রাস্তাটি আছে ওইটা দিয়ে আমরা এগিয়ে চলেছি হালদার পুকুরের দিকে। এই পুকুরে বালক গদাধর ছোটবেলায় তার বন্ধুদের নিয়ে সাঁতার কাটতেন। পরবর্তীকালে মা শারদাও এখানে স্নান করতেন। তাঁদের স্পর্শে এই পুকুরের জলকে খুবই পবিত্র বলে মনে করে ভক্তরা। এই পুকুরটিকে এখনো খুবই সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়েছে। পর্যটক হিসেবে আমাদের সকলের কর্তব্য এখানকার এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে রক্ষা করা। রামকৃষ্ণ মঠের উল্টো দিকেই একটি রেস্ট হাউস বা পান্থনিবাস আছে দর্শনার্থীদের বিশ্রামের জন্য। এখানে পানীয় জল এবং শৌচালয়েরও ব্যবস্থা আছে। এটি খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকেল 3:45 অবধি, এবং অক্টোবর থেকে মার্চ দুপুর 12টা থেকে বিকেল 3:15। মঠের উল্টো দিকের পান্থনিবাসের পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গলের কাউন্টার, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সামগ্রী সংগ্রহ করতে পারেন। বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে বিভিন্ন ধরনের ধূপ পাবেন ও বিশুদ্ধ ঘি এবং বিশুদ্ধ মধু আপনারা অবশ্যই নিতে পারেন। এই হচ্ছে মধু এখানকার, এই হচ্ছে ঘি। হালদার পুকুর থেকে বেরিয়ে মঠের পাশ দিয়ে রাস্তা ধরে সোজা কিছুটা এগিয়ে গিয়েই একটুখানি দূরেই বাঁ দিকে মেকে গেলেই আপনারা পেয়ে যাবেন লাহাপুকুর ও বটবৃক্ষ। শ্রী শ্রী ঠাকুর ও ভাগ্নে হৃদে একদিন বৃষ্টিস্নাত পরন্ত বিকেলে ভূতির খালের দিক থেকে বাড়ি ফিরছিলেন। ঠাকুর লাহাপুকুরে
কর্দমাক্ত পা ধোয়ার জন্য এলেন, সঙ্গে সঙ্গে একটি মাগুর মাছ তাঁর পা জড়িয়ে ধরে। ঠাকুর বলেন, পালা এক্ষুনি, হৃদয় এলে তোকে মেরে ফেলবে। মাছটি সঙ্গে সঙ্গে জলে চলে যায়। বাড়ি ফিরে ঠাকুর তার মাকে ঘটনাটি বর্ণনা করেন। মা বলেন, বেশ করেছিস। মঠ, লাহাপুকুর ও হালদার পুকুর দেখা হয়ে গেলে আমরা একটা টোটো ভাড়া করে নিলাম। টোটো করে আমরা বাকি জায়গাগুলো ঘুরবো। টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা। এখন আমরা চলে এসেছি পাইন কুটির বা পাইন বাড়িতে। কামারপুকুরে গদাধরের বাড়ির কিছু দূরেই ছিল বেনেপাড়ায় সীতানাথ পাইনের বাড়ি। পাইনদের বাড়িতে গদাধরের যাতায়াত থাকলেও সেই সময়ে বাড়ির অভ্যন্তরে কোনো বহিরাগত পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। প্রচলিত জনশ্রুতি অনুসারে মা কাকিমাদের মুখে রামায়ণ মহাভারতের গল্প শোনবার জন্য গদাধর বিধবা নারীর ছদ্মবেশে সীতানাথ পাইনের বাড়ির অন্দরে প্রবেশ করতেন এবং মন দিয়ে গল্প শুনতেন। এখানে একটি বিখ্যাত উক্তি লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি দুটি জিনিস সহ্য করি না, মানুষের অহংকার ও ভক্তের চোখের জল। তো এই পাইনদের বাড়িতেই শিবরাত্রিতে যাত্রা গানের আয়োজন করা হতো। 1846 সালে শিবরাত্রির সময় যার শিব সেজে অনুষ্ঠান করার কথা ছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বালক গদাধরকে শিবের ভূমিকায় অভিনয় করতে বলা হয়। তার সাজে আর ভঙ্গিতে উপস্থিত দর্শকেরা বাকরুদ্ধ হয়ে যান। এরপর গদাধর শিবের ভাবে বিভোর হয়ে পড়েন এবং তার চোখ দিয়ে জল পড়তে থাকে। এই হচ্ছে সেই বিখ্যাত মঞ্চ এবং এর গায়েই সাইনবোর্ডে সমস্ত কাহিনী লেখা আছে। শ্রী শ্রী ঠাকুরের তৃতীয় ভাব সমাধিস্থ হইবার পুণ্য স্থান। এই হলো সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ। কলকাতা থেকে আপনারা গাড়ি নিয়ে গেলেও লোকাল সাইট সিইংগুলো টোটো করেই ঘুরবেন, কারণ এখানকার রাস্তা খুবই সরু, সব রাস্তায় গাড়ি ঢুকবে না। এখন আমরা চলে এসেছি লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মাতার মন্দিরে। এটি স্থাপিত হয়েছে 1257 সালে। শৈশবে গদাধর এই দুর্গা প্রতিমার স্ব ইচ্ছায় চক্ষু দান করেন। কামারপুকুরের লাহাবাবুরা ছিলেন জমিদার। সেই বংশেরই এক জমিদার ধর্মদাস লাহা এই দুর্গা মন্দিরটি তৈরি করেন। এই দুর্গা মন্দিরে আজও মহা সমারোহে লাহাদের দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। রাস মন্দির বা রাস মঞ্চ, যেখানে প্রতি বছর রাস পূর্ণিমায় রাস উৎসব পালন এবং পূজা অর্চনা করা হয়। রাসমঞ্চের ভিতর রাধাকৃষ্ণের বিগ্রহ আমরা এখন দেখতে পাচ্ছি। এর পাশেই আছে পার্বতীনাথ শিব মন্দির। ধর্মদাস লাহার কন্যা প্রসন্নাময়ী প্রতিষ্ঠিত শিব মন্দির। লাহাদের দুর্গা মন্দিরের সামনেই রাসমঞ্চ ও পাঠশালা আছে, যেটা আমরা পরে ঘুরে দেখব। এদিকে দেখো সামনে কি আছে দেখে তারপর বিষ্ণু মন্দিরে যাব। এটাই হচ্ছে সেই বিখ্যাত শ্রী শ্রী কালী মাতার মন্দির। একবার গদাধর লাহাদের কালী পুজোয় উপস্থিত ছিলেন এবং সেই প্রসঙ্গে বলেছেন, সেই আদ্যশক্তি মেয়ে না পুরুষ। আমিও দেশে দেখলাম, লাহাদের বাড়িতে দেখলাম মায়ের গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়িতে ঠাকুর তাকে গদাধর বললেন, ভাই তুই ঠাকুরকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না মা পুরুষ কি মেয়ে। এখন আমরা দেখছি গোপেশ্বর শিব মন্দির।
শ্রী শ্রী ঠাকুরের দিব্যোন্মত্ত অবস্থা গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল। তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তাহার নিরাময়ের জন্য এই স্থানে হত্যে দিয়েছিলেন। এই মন্দিরের পিছনেই অবস্থিত কামারপুকুর, এই নামেই গ্রামের নাম। ধ্যানকক্ষ। এই ধ্যানকক্ষের ভিতর আমরা কালী মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছি। এখন সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছি এটির নাম কামারপুকুর, এবং এই পুকুরের নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে কামারপুকুর। স্বর্গীয় শক্তিপদ লাহা ও স্বর্গীয়া শঙ্করী লাহার স্মৃতির উদ্দেশ্যে কামারপুকুর ঘাট নির্মিত হয়েছিল 1423 সালে। তো আমরা গোপেশ্বর শিব মন্দির, কামারপুকুর ঘাট সমস্ত কিছু দেখলাম। দেখে এবার যাচ্ছি হচ্ছে বিষ্ণু মন্দিরের দিকে। এখন আমরা লাহাদের পাঠশালায় প্রবেশ করছি। এটি লাহাদের দুর্গা মন্দিরের জাস্ট বিপরীতেই অবস্থিত। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের লীলার বিভিন্ন কাহিনী বর্ণিত আছে এখানে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব 1836 থেকে 1886 সাল অব্দি জীবিত ছিলেন। আমরা এখন রামকৃষ্ণদেবের জন্মস্থান, পৈতৃক বাড়ি, রঘুবীর মন্দিরের সংলগ্ন ঠাকুরের শয়নকক্ষ, হালদার পুকুর, পথের দৃশ্য, গ্রামের দৃশ্য, সীতানাথ পাইনের বাড়ি, চিনু শাখারির বাড়ি, ধনীমাতার বাড়ি, লাহাদের বিষ্ণু মন্দির, পাঠশালা, গোপীশ্বর শিব মন্দির, মানিক রাজার আমবাগান ইত্যাদির পুরনো ছবি দেখতে পাচ্ছি। এছাড়াও রামকৃষ্ণদেবের ছবি, শ্রী রামকৃষ্ণদেবের স্বহস্তের হস্তাক্ষর, শ্রী শ্রী মা শারদার ছবি, বেলগাছ, শ্রী শ্রী মায়ের জন্মভূমি ইত্যাদি ছবি দেখতে পাচ্ছি। এই নাট মন্দিরেই বসত পাঠশালা, আর গতধর 5 বছর বয়সে এখানে ভর্তি হয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই তার পড়তে এবং লিখতে শিখেছিলেন, কিন্তু পরবর্তীকালে তার পড়াশোনায় আগ্রহ আসতো না। তিনি পাঠশালার পড়ার চেয়ে পুরাণের গল্প শুনতে এবং গ্রামের নাটকে অভিনয় করতে বেশি পছন্দ করতেন। এখন আমরা প্রবেশ করছি কামারপুকুরের বিষ্ণু মন্দিরে। বিষ্ণু মন্দিরে ঢোকার সামনেই লাহাবাবু অর্থাৎ ধর্মদাস লাহার একটি মূর্তি আছে। এই মন্দিরটির উপরে ও নিচে ঘর আছে। গদাধরকে পাঠশালাতে বিয়োগ করতে দিলে তিনি এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। এই মন্দিরটি মারাঠাদের আমলে নির্মিত হয়েছিল। এই মন্দির চত্বরেই রামকৃষ্ণদেবের জীবনের বিভিন্ন ঘটনাবলী মূর্তি করে দেখানো হয়েছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব ঘটেছে। এখানে দেখা যাচ্ছে লাহাদের পাঠশালায় গদাধরের সাধু সেবা, এখন গদাধরের বিবাহ, তারপর লাহাবাবুদের গহনা ফিরত। এখন আমরা দেখতে পাচ্ছি রাসলীলার প্রতিমূর্তি, এখন কংসবধ, এখন পাইনবাড়ি শিবসাজি শিবরাত্রিকালে শিবভারে স্থির তনু আসর জমালে। সমস্ত কাহিনী এখানে সুন্দরভাবে বর্ণনা করা আছে। এই হলো বিষ্ণু মন্দিরের মূল মন্দির। এখন আমরা দেখতে পাচ্ছি সত্যপীরের মন্দির।
এখন আমরা দেখতে পাচ্ছি চিনু শাখারির বাড়ি ও গদাধর বিদ্যা মন্দির। মাকে যে শাখা পরিয়েছিল তার বাড়ি। মঠ খোলে কখন? আপনারা জানেন যে কামারপুকুরের মিষ্টি বিখ্যাত। এখানকার কলাই ডালের প্রসিদ্ধ সাদা বোঁদে এবং বিউলির ডালের প্রসিদ্ধ জিলাপি ও স্পেশাল ল্যাংচা পাওয়া যাচ্ছে। নিয়েছো আলাদা? তো আমরা আমাদের বাড়ির জন্য এবং আত্মীয়দের জন্য সাদা বোঁদে কিনে নিয়ে গিয়েছিলাম। তো আমাদের ট্যুর মোটামুটি কমপ্লিট। এখন বাজে দুপুর 3টে। আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে রওনা দেব এবার বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে দুপুর 3:15। তো আমরা কামারপুকুর থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কামারপুকুর থেকে কলকাতার দূরত্ব প্রায় 95 কিলোমিটার এবং সময় লাগতে পারে 3 থেকে 3.5 ঘন্টা। রাস্তার মাঝখানে আমরা একটু টি ব্রেকও নিয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।